হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে নিয়ে এলাম আমাদের ভ্লগের 4th ভিডিও, যেখানে কাসোলে একটা দিন আমরা কী করে কাটালাম পুরো ডিটেলসে তোমরা দেখতে পাবে। তো এখানে পুরো ডিটেলসে থাকবে আমরা কাসোলে কোথায় কোথায় ঘুরতে গেলাম, কী করলাম, সারাটা দিন কোন ক্যাফেতে খেলাম, কোন ট্রেকে গেলাম, উষ্ণ প্রস্রবণ হট স্প্রিং দেখতে গেলাম, আরও কী করলাম সব একদম পুরো ডিটেলসে থাকবে। কিভাবে করলে তোমরা লোকাল বাসে ট্রাভেল করতে পারবে, কতটা কম প্রাইসে ট্রাভেল করতে পারবে, সব ডিটেলসে কিন্তু এই ব্লগটায় বলে দেবো। আর যেটা সবচেয়ে মূল আকর্ষণ এই ব্লগের, সেটা হচ্ছে কাসোলের ন্যাচারাল র বিউটি। তো আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। আর যদি ব্লগটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, আর ভিডিওটাকে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো চলো আমরা আজকের ব্লগ স্টার্ট করব। তার আগে কিছু ছোটো ছোটো ক্লিপস তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে এই ব্লগে তোমরা কী দেখতে পাবে। আগের দিন আমরা মানালি থেকে কাসোলে এসেছিলাম লোকাল বাসে, তারপর হোটেলে ঢুকেছিলাম প্রায় বিকেল 4টের সময়। তো কোন হোটেল, কোন লোকেশন, কত প্রাইস, সমস্ত কিছু আগের ভিডিওতে ডিটেলসে দেখানো আছে। প্লাস হচ্ছে যে মানালি থেকে কাসোল প্রায় 200 টাকায় আমরা চলে এসেছিলাম। কিভাবে আসতে হবে, কোথা থেকে বাস ধরতে হবে, সব ডিটেলস তোমরা আগের ভিডিওটায় পেয়ে যাবে, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দরকার হলে ওই ভিডিওটা দেখে নিও। আজকের ভিডিওতে আমরা স্টার্ট করব যে আমরা 4টের সময় আগের দিন মানালি থেকে কাসোলে এসে পৌঁছে হোটেলে চেক ইন করলাম। তারপরের কী করলাম সেটা আজকের ভিডিওতে শেয়ার করব। দেখো 4টের সময় যখন ঢুকেছি তখন এই রকম ওয়েদার, মানে মেঘ, রোদ, বৃষ্টি সব একসাথে হচ্ছে। আমাদের কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ লাঞ্চ স্কিপ হয়ে গেছে, তো কিছু একটা খেতেই হবে। কিন্তু ঢুকতে না ঢুকতে এত ভালো ওয়েদার যে মানে বারান্দা থেকে আর আমরা সরতে পারছি না। তো খানিকক্ষণ বারান্দায় এই ওয়েদারটা এক্সপিরিয়েন্স করার পর আমরা ভাবলাম ব্যাগে তো ম্যাগি আছে, ম্যাগি বানানো যাক। কিন্তু এইটুকু ঝড় হাওয়াতেই না এদের ইলেকট্রিক কানেকশন চলে গেছে, শুধু একটা লাইট জ্বলবে ঘরে। এমন না যে ঘরের লাইট বন্ধ হয়ে গেছে, ঘরে একটা লাইট জ্বলছে, কিন্তু আর কোনো চার্জিং পয়েন্ট বা ইলেকট্রিক কেটলের পয়েন্ট কিচ্ছু কাজ করছে না। তো তখন টায়ার্ড শরীরেই আমাদের বাইরে বেরোতে হলো কিছু খাওয়া দাওয়া করার জন্য। তো এটা ছিল বিকেলবেলা, 4টে ক্রস হয়ে গেছে, সেরকম সময় আমরা বেরিয়েছি কিছু খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য। তো আজকে এই খাওয়া দাওয়াটা করেই আমরা ঘরে ঢুকে যাব, কারণ প্রচুর টায়ার্ড আছি, সারাদিন ট্রাভেল করে মানালি টু কাসোল এসেছি। কালকে সকাল থেকে আমাদের শুরু হবে কাসোলে ঘোরা। তো চলো দেখতে থাকো আমাদের সাথে ব্লগটা। जो भी तुम लोग देखना चाहते हो। ओ माय माय, व्हाट अ ब्यूटी। এখানে দেখা যায় ভীষণ সুন্দর। হ্যাঁ কি বলছিস? ওগুলো বড়। चलो वेदर काफी रोमांटिक बन गया है। আমাদের হোটেলের সাথে লাগোয়া ক্যাফে হচ্ছে এটা, মানে হোটেল থেকে যদি খাবার অর্ডার করো তাহলে তোমরা এখানে এসে বসেও খেতে পারো, বা রুম সার্ভিসও আছে। তো দারুণ সুন্দর লোকেশন কিন্তু এই হোটেলের ক্যাফেটার। কি আমাদের রুমটা একদম নিয়ে দিয়ে এক্সটেন্ড মানে বাকি রুমগুলোতে ওই ব্যালকনি তো বেকারিজ। এই প্যান্টগুলোর দাম জিজ্ঞাসা করে আসছি, ছিল না। ঠান্ডা লাগছে।
খাওয়া হয়নি, শরীর খারাপ হয়ে যাবে। আমার মাথা ধরা শুরু হয়ে গেছে, উল্টে পড়লে মুশকিল হয়ে যাবে। কালকে সারাদিন আবার বাস আছে। এই শুভ, এই দোকানটা অনেক কিছু পাওয়া যায় মনে হচ্ছে না? সরে টাইম ওয়েস্ট করলে না, ঢুকে যাই। দামটা জেনে নে, দেখি। অ্যাট লাস্ট আমরা এই দোকানটায় কত ঢুকলাম। এখানে চিকেন মোমো দেখতে পাচ্ছ কতগুলো, 120 রুপিসের ছিল। তো আমরা এখানে ঢুকলাম খেতে। আর যেটা অবশ্যই দেখতে হবে সেটা হচ্ছে এখান থেকে ভিউটা, জাস্ট ওয়াও। তারপর সেই যে আমরা হোটেলের রুমে গ্যারেজ হলাম, জানলা দিয়ে দেখো আকাশের চাঁদ দেখা যাচ্ছে। এই দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম। ভেবেছিলাম যে রাতে আবার বেরোবো, কিন্তু আর আমরা কেউ উঠতে পারিনি। ব্যাস, এটা হলো তার পরের দিন সকাল। সকালে আমি অনেক সকাল সকাল উঠেছিলাম, যে জেনারেলি আমরা পাহাড়ে গেলে সকাল সকাল উঠে বেরিয়ে পড়ি, তাই জন্য সকাল সকাল উঠে গেছিলাম। কিন্তু উঠে গিয়ে দেখি নিম্নচাপে আমাদের যেমন পিটপিট পিটপিট করে বৃষ্টি চলতে থাকে, এখানেও সেরকম বৃষ্টি চলছে। তো বৃষ্টি চলছে বলে এই ভিউ রুম থেকে বসে বসেই পাহাড় দেখছিলাম। আর বেরোতে বেরোতে বেশ অনেকটাই বেলা করে বেরিয়েছিলাম, যতটা মেঘ কাটে আর কি। দেখো পুরো আকাশে ঘন মেঘ হয়ে রয়েছে। তখন বেশ সকাল, মানে এই 6টা সাড়ে 6টা বাজে। তো রাতে যেহেতু আর কিছুই খাইনি, সেরকম মুড়ি টুড়ি খেয়ে ঘুমিয়ে গেছিলাম, তাই বেশ খিদে পেয়ে গেছিলো। তাই ম্যাগি বসাবো বলে ঠিক করে নিয়েছিলাম। দুটো ম্যাগি ছিল আর দুটো স্যুপ ছিল, তো দুজনের জন্য দুটো ম্যাগি প্রিপেয়ার করে নিলাম। এই ইলেকট্রিক কেটল জিনিসটা কিন্তু বেড়াতে গেলে সাংঘাতিক কাজে লাগে। মানে আমাদের তো মাল্টিপারপাস ইউজ হয়েছে। এক ধরো এই ম্যাগি বানিয়ে খেয়েছি, ডিম সিদ্ধ করে খেয়েছি, প্লাস আমাদের দুজনের জ্বর এসে গেছিলো, গলা ব্যথা, তো গার্গল করা, গরম জল খাওয়া, টি ব্যাগ দিয়ে চা খাওয়া, তারপর ভেপার নেওয়া, গরম জল স্নানের জন্য করে নেওয়া যদি গিজার না থাকে, সব কাজে লেগেছে। আরেকজন দেখো, আজকে আমাদের কাছে কোনো চামচ নেই বলে আমরা এরকম এক বান্ডিল কাপ কিনে নিয়েছিলাম। সেই কাপ কেটে কেটে চামচ তৈরি করছে, যাতে সেটা দিয়ে ম্যাগি খেতে পারে। এটা দিয়ে কিভাবে খায় রে? তুই একটু ডেমো দিয়ে দে তোর বানানো স্পুন দিয়ে কিভাবে খেতে হবে। তারপর অ্যাট লাস্ট বৃষ্টি কমছে না দেখে আমরা রেডি হয়ে গেলাম। কতক্ষণ আর ঘরে বসে থাকবো। কালকে আমরা 4টে ঢুকলেও আজকে আমাদের কিন্তু 12টার মধ্যে চেক আউট করতে হবে। তো ফার্স্টে ভাবলাম এখানে একটা ইকো পার্ক মতো রয়েছে কাসলের, সেটা একটু ঘুরে আসি। ঘুরে এসে ঘর ঠর গুছিয়ে ফাইনালি প্যাক করে নিয়ে আমাদের ব্যাগগুলো হোটেলের রিসেপশনে রেখে আমরা তারপর দূরে দূরে ঘুরতে বেরোবো। তো এদিকে আশেপাশে বন জঙ্গল খানিকটা ঘুরলাম, তারপর কাসলের ইকো পার্কটায় গেলাম। আর আমাদের অ্যাকচুয়ালি না ফেরার টিকিট কিছু কাটা ছিল না, মানে একটা কাটা ছিল ওয়েটিং লিস্টে, তো সেটা তো ফাইনাল হয়নি, ক্যান্সেল হয়ে গেছে। আর এরপরে হচ্ছে আমরা তৎকালের জন্য একজন দাদাকে বলে রেখেছিলাম, তো খুব টেনশনে ছিলাম কাটাটা হবে না, আদেও হবে না, ক্যান্সেল হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে ট্রাই করছিলাম যে আমরা যাতে 10:30টার দিকে তো তৎকাল খোলে, আমরা টুক করে ঘুরে এসে 9:30টার মধ্যে যাতে হোটেলের রুমে ব্যাক করে যাই। কারণ যদি বাই চান্স উনি কাটতে না পারে, তখন আমাদের আবার ফ্লাইট নিয়ে ভাবতে হবে। এইটা হলো নেচার পার্ক কাসল। এটাতেই আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছ টিপটিপ বৃষ্টি পড়ছে, আর একদম সকালে এসে গেছি বলে কাউন্টারেও কেউ নেই, কাউকে খুঁজে পাচ্ছি না। শেষে যেই দিদি সাফাই করছিলেন সেই দিদি এলেন। 30 টাকা করে এন্ট্রি, বাচ্চাদের জন্য আর একটু কম। তো আমরা ঢোকায় উনি এলেন আমাদের টিকিট কেটে দেওয়ার জন্য। আসলে টিকিট কাউন্টারে এখনও কেউ এসে বসেনি।
তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম। বৃষ্টি না পড়লে ভিউ আরও সুন্দর আর আরও ক্লিয়ার পেতাম, কিন্তু তখন কন্টিনিউয়াসলি বৃষ্টি চলছে আর আমাদের যা টাইম লিমিটেড, এরপরে আমাদের আরও কিছু প্ল্যানস আছে, তো এটা এখনই কভার করে নেওয়াটা বেটার। তো কাসোল আগে কীরকম ছিল, এখন কীভাবে সাজানো হয়েছে, সমস্ত ছবিগুলো এখানে দেওয়া রয়েছে। মণিকরণ হচ্ছে যেখানে গুরুদ্বারা রয়েছে, হট স্প্রিং রয়েছে, আমরা যাব এখানে 3 কিলোমিটার দূরে। মালানা ভিলেজ 20 কিলোমিটার দূরে, সেখানে তোমরা ঘুরতে যেতে পারো। ক্ষীরগঙ্গা ট্রেক, যেটা একটা দিনের ট্রেক, সেটা কিন্তু এই সময়ই ওপেন হয়, মানে মে মাসের এন্ডেই ওপেন হয় ক্ষীরগঙ্গা ট্রেক, সেটাও তোমরা করতে পারো। গ্রাহাম ভিলেজ 8 কিলোমিটার দূরে, নিয়ারেস্ট প্লেসেস যেখানে তোমরা ঘুরতে যেতে পারো। এবার তোমরা যদি বলো ওখানে কী কী দেখার আছে, তাহলে কিন্তু ব্যাপারটা খুব মুশকিলের, কারণ দেখার যেটা আছে সেটা হচ্ছে ন্যাচারাল বিউটি, মানে আলাদা আলাদা কোনো বিনোদনমূলক কিছু থাকে না তো পাহাড়ে। পাহাড় যারা ভালোবাসে তারা অ্যাকচুয়ালি ন্যাচারাল পাহাড়ই পছন্দ করে। তো এই ভিলেজগুলোতে গেলে তোমরা সুন্দর সুন্দর ভিউ পাবে, আর ডেস্টিনেশনের থেকেও তোমরা যে পথ দিয়ে যাচ্ছ সেই জার্নিটা বেশি সুন্দর হবে। তো আমরা কোন কোন জায়গায় গেলাম এর মধ্যে সেটা তোমাদের দেখাবো। এই ইকো পার্কটা দেখতে থাকো, ততক্ষণ আমি ক্ষীরগঙ্গা ট্রেকের গল্পটা একটু বলি। আমরা অ্যাকচুয়ালি একটা কাজে গেছিলাম, তাই আমাদের টাইম লিমিটেড ছিল, তাই ক্ষীরগঙ্গা ট্রেক এবার করতে পারিনি, পরে অবশ্যই করার ইচ্ছে রইল। কিন্তু ক্ষীরগঙ্গা ট্রেকে যদি যেতে যাও তাহলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পয়েন্ট আছে যেখানে ক্ষীরগঙ্গা ট্রেক স্টার্ট হয়, সেখানে গিয়ে তোমাদের ট্রেকের জন্য দরকারি জিনিসপত্র, লাঠি টাঠি সমস্ত কিছু কিনতে পারবে, আর একজন গাইডও নিতে পারবে, নিয়ে বেরিয়ে যেতে হবে। ক্ষীরগঙ্গা ট্রেক যে খুব ডিফিকাল্ট ট্রেক তা নয়, মডারেট লেভেলের ট্রেক, কিন্তু অনেকটা সময় লাগে। সেটা হচ্ছে তুমি ধরো সকাল থেকে শুরু করলে বিকেল হওয়ার আগে তুমি ফাইনাল পয়েন্টটায় পৌঁছে যাবে, সেখানে তুমি রাত্রিবেলাটায় থাকবে, পরদিন সকাল হলে আবার ব্যাক করবে। এরকম ট্রেক, একদিনে গিয়ে ফেরত আসা যাবে না, তাই জন্য আমরা ক্ষীরগঙ্গা ট্রেকটা এবার আর ট্রাই করিনি। আর ক্ষীরগঙ্গা ট্রেকের ওপরে যেটা আছে সেটা হচ্ছে আগে অনেক ক্যাফে ট্যাফে ছিল, তাই জায়গাটা নোংরা হয়ে যাচ্ছিল, তাই এখন সেগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। নর্মাল খাবার দোকান আছে, ভেজ থালি, ফিশ থালি, চিকেন থালি এরকম পাওয়া যায়, তো তোমরা সেরকমভাবে থাকতে পারবে, এবং থাকাটা কিন্তু পুরোটা টেন্টে। তো তোমরা যদি মে মাসের এন্ডের দিকে যাও এই টাইমটাতে, তখন কিন্তু ক্ষীরগঙ্গা ট্রেক ওপেন হয়। আমরা যখন গেছিলাম তার কয়েকদিন আগেই ওপেন হয়েছে। তো তোমরা অবশ্যই ক্ষীরগঙ্গা ট্রেকটা করে এসো যারা ট্রেক করতে ভালোবাসো, মানে যারা শুধু কৃত্রিম বানানো, ধর এটা একটা পার্ক, এটা একটা বানানো জায়গা, এটা দেখে কিন্তু আমি সেরকম মজা পাই না যেরকম মজা আমি কোনো পাহাড়ি গ্রামে ঘুরে বেড়ালে পাই। তো যারা ওরকম বিউটি দেখতে ভালোবাসো তারা ডেফিনেটলি ট্রেকটা করো। তো এখন তো পুরোপুরি বৃষ্টি রয়েছে, আমরা খানিকক্ষণ ঘুরে তারপর ঘরে চলে যাব, তারপর টিকিটটা কাটা হলে ফাইনালি আবার বেরোবো। এখানে দেখো একটা সুন্দর পাইন কোন দেখতে পেলে, নিচে পড়েছিল, কিন্তু আমার তখন পাইন কোন কালেক্ট করার কথা মাথায় আসেনি, এত সুন্দর সুন্দর পাইন কোন এখানে পড়েছিল। এখন তোমার বেশ আফসোস হচ্ছে এগুলো দেখে যে একটু তুলে আনতে পারতাম, এখানে তো জাস্ট এমনি গাছ থেকে পড়ে গেছে, মানে গাছ থেকে ছিঁড়তেও হবে না, জাস্ট পড়েছে খসে, ডাস্টবিনে রাখা রয়েছে, তো আরামসে নিয়ে আসতে পারতাম। তো যখন মনে পড়েছে তখন আমরা এখান থেকে বেরিয়ে গেছি, অন্য জায়গায় আছি, তাও আমি একটা ছোট্ট পাইনকোন নিয়ে এসেছি ফর এ মেমোরি। কিন্তু এখান থেকে আনলে কিন্তু বেশ সুন্দর সুন্দর বড় পাইনকোন পেতে পারো। তো তোমরা যদি এখানে যাও, এখান থেকে পাইনকোন নিয়ে এসো, যেটা কিন্তু খুব সুন্দর হোম ডেকোরের কাজে লাগানো হয়। এখানকার সব ক্যাফেগুলোতে পাইনকোনগুলো দিয়ে সুন্দর ডেকোরেশন করা রয়েছে। এই সেই ব্রিজ না, এটার ভিডিও সবাই দেয়, এত ফাঁকা ভিডিও কেউ দেয় না, সব ফাঁকায় ফাঁকায় ভিডিও করবো এই ব্রিজটা। পার্ক থেকেই ব্রিজটা উঠে যাবে, এটা একটু ধর না রে, অফ করে দেন, ছবি তুলি।
এই ব্যাগটা আমি কেন নিয়েছি? আরে তখন এটা ওটা ঢুকিয়ে দেবো। चलो निकलते हैं। अलविदा अलविदा, बाय बाय। चलो একদিনের জার্নি হলো। প্রত্যেকটা হোটেলে যখন আমরা একটা দিন কাটাই একসাথে একটা নতুন সিনিক বিউটি নিয়ে, অনেক অনেক মেমোরি ক্রিয়েট হয়ে যায়। মানে প্রত্যেকটা রুমের সাথে একটা আলাদাই অ্যাটাচমেন্ট ক্রিয়েট হয়ে যায়। ওই রুমের পার্সপেক্টিভটা যখন মনে পড়ে, কী কী করেছিলাম, কী কী মজা হয়েছিল, কেমন কেটেছিল, মানে একটা আলাদাই স্মৃতি তৈরি হয় কিন্তু প্রত্যেকটা রুমের সাথে। তো আমরা প্যাকিং করে দেখো বেরিয়ে গেছি। দুটো বড় ব্যাগ এখানকার রিসেপশনে রেখে দিলাম। দেখছো কত ব্যাগ রেখে গেছে লোকজন। তো রেখে আমরা এবার ঘুরতে বেরিয়ে গেলাম। যেটা বলছিলাম, আমার প্রত্যেকটা হোটেলের রুম ছাড়ার সময় বেশ নস্টালজিক ফিল হয়, মনে হয় যেন কত কি ফেলে যাচ্ছি। সেটা আনন্দের ফিলিং, খুব একটা কষ্টের নয়, বাট স্টিল আমার হয় যতবার ঘুরতে যাই প্রত্যেকটা জায়গা ফিরে আসার সময় মনে হয় কত কি ফেলে যাচ্ছি। এবার হচ্ছে আমরা এই ব্রিজটা পেরিয়ে উল্টো পাড়ে চলে এলাম। আমরা যাচ্ছি ছালাল ভিলেজ ট্রেক করতে। এখান থেকে ছালাল ভিলেজ খুব একটা দূরে নয়, কিন্তু হেঁটে হেঁটে ওই ভিলেজটায় যাব। খুব যে কিছু দেখার আছে সেরকমও নয়, কিন্তু ওই যে একটা পাহাড়ি গ্রাম ঘুরে দেখব, সেটাই আনন্দ। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও ঘুরে দেখো। এভাবে চাই না করে নিয়ে গেলে ইভান, এই দেখ সবাই কেমন হিপ্পির মধ্যে সেজে যাচ্ছে। এইরকম তোকে সাজতে হবে গাছলে। सबको एक वैसे हिप्पी साजना होता है। কি সুন্দর। পেটে অল্প অল্প লাগে হাঁটলে। আস্তে আস্তে হাঁট, আমাদের তো অনেক সময়, তাই না? দেখে নে। এখানে যাওয়ার পথে এই রাস্তায় কিন্তু প্রচুর এরকম ছোটোখাটো তোমরা ক্যাফে দোকান টাইপ দেখতে পাবে। এখন এগুলো সবই বন্ধ আছে, কারণ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন এগুলো কোনোটাই খোলেনি। কিন্তু রাস্তার ধারে এরকম ছোটোখাটো দেখতে পাবে। আর এছাড়াও কিছু হোমস্টে বা বিল্ডিংও এখানে রয়েছে, বাট জায়গাটা আসার জন্য খুব একটা সুবিধাজনক না, কারণ রাস্তা কতটা সরু ছিল এলাম দেখলেই পাচ্ছ। বাইক আসছে কিন্তু কোনো গাড়ি আসা তো সম্ভব নয়। তো এখানের হোমস্টেগুলোতে আসতে গেলে তোমাদের হেঁটে হেঁটেই আসতে হবে অ্যাকচুয়ালি।
তো ওই জন্য এখানের হোমস্টেগুলোতে খুব একটা ভিড় নেই। বাট যারা ফ্রেন্ডস নিয়ে এসে থাকতে চাও তারা এখানকার হোমস্টেগুলোতে এসে থাকতেই পারো। তবে আমার একটুখানি গা ছমছমে লাগছে এই জায়গাটা, বাজার থেকে অনেকটা দূরে, লোকালিটি থেকে, তো সেফটি ইস্যু কেমন হবে ঠিক বুঝতে পারছি না। এই ক্যাফেটা আমার খুব পছন্দ হয়েছে। এই ক্যাফেটা আগে ইন্টারনেটে অনেক দেখে গেছিলাম, একদম জলের ধারে ক্যাফেটা। তো আমরা ফার্স্টে ভাবলাম ভিলেজটা পুরো ঘুরে আসি, ফিরবো তো এই একই রাস্তা দিয়ে, যখন ফিরবো তখন আমরা এই ক্যাফেতে খেয়ে যাব, কারণ এখন খেয়ে হাঁটাটা মুশকিল হয়ে যাবে। তো ফেরার সময় আমরা এই ক্যাফেটায় আসছি, ক্যাফেটার ভিতরটা তোমাদের ঘুরে ভালো করে দেখাচ্ছি। গরমে আমার জান বেরিয়ে যাচ্ছে। সকালবেলা বৃষ্টিতে ঠান্ডায় মরে যাচ্ছিলাম। এই দেখ, কি সুন্দর লাগছে, তার মাদাই হয়ে গেছে। এই পাতাগুলো চিনতে পারছো? গাঁজা পাতা, নেশা করে গাঁজা, সেই গাঁজার পাতা এগুলো। এখানে কিন্তু এগুলো ভর্তি, মানে মানালিতে তাও খুব একটা খুঁজে পাইনি, কাসওয়ালে জাস্ট এমনি জংলি গাছের মতো চারপাশে ভর্তি হয়ে আছে গাঁজা পাতা। আর এখানে যে ব্যাগগুলো পাওয়া যায়, আমি মানিকারণে গিয়ে এরকম একটা ব্যাগের মানে কিনবো, সেখানে দেখতে পাবে এখানে যে ব্যাগগুলো পাওয়া যায় সব ব্যাগের লোগোতে কিন্তু সিম্বলটা হচ্ছে গাঁজা পাতার। তো এটা বেশ একটা ইন্টারেস্টিং অবজারভেশন। সকালটা দেখে কিন্তু মনে হয়নি যে এরকম সুন্দর ওয়েদার হয়ে যাবে। আকাশ পুরো ব্লু, ছেঁড়া ছেঁড়া সাদা মেঘ। এটা ছেলাল ভিলেজের একটা ছোট্ট স্কুল। তো এখানে যে প্রেয়ার সংটা হচ্ছিল শুনে আমি দাঁড়িয়ে পড়লাম। আমাদের স্কুলেও সেম প্রেয়ার সং হতো, আসতোমা সদ্গময়া, তো শুনে দাঁড়িয়ে পড়লাম, নস্টালজিক হয়ে গেছিলাম। দেখো ছোট ছোট বাড়ির গলি চিপা দিয়ে রাস্তায় বেরিয়ে অবশেষে আমরা এরকম প্রকৃতির মাঝে আবার চলে এসেছি। কোথায় যাচ্ছি তো জানি না, একটা ওয়াটারফলস আছে, ছালাল ওয়াটারফলস। ম্যাপে সেটা দেখে দেখে আমরা গ্রামের ভিতর দিয়ে এদিক ওদিক দিয়ে হেঁটে চলেছি। ফাইনালি কোথায় পৌঁছবো তাও জানি না, কিন্তু এই পথে হাঁটারই একটা আলাদাই আনন্দ। মানে আমার কোনো কালেই খুব ছুটোছুটি করে সাইট সিন করে ঘুরে বেড়াতে ভালো লাগে না, সেই ধরনের ট্যুরই পছন্দ হয় না। আমার জন্য ফেভারিট হচ্ছে যে শান্তিতে পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে ঘুরে বেড়াবো, এই ধরনের ট্যুর, মানে একদম নেচারের কাছাকাছি থাকা যাবে সেরকম ট্যুর পছন্দ হয়। আর সেই জন্য দুজনের ঘুরতে যাওয়া সবচেয়ে বেস্ট। মানে অনেক লোকজন থাকলে তার মনে হতে পারে এখানে দেখার কি আছে, তোরা এখানে যাচ্ছিস কেন, দেখছিস কেন, কিন্তু দুজনে থাকলে তো সেরকম কোনো ব্যাপার নেই। এই তোর পাশে দেখ, হ্যাঁ যাইনি, ছালাল গ্রামে ঘুরে চলে এসছে। আমি তো কোনো বাসন্ত মানে দুলে আনলি এবার নামতে না হয়। ঠান্ডা জল দেখো পায়ের কাছ দিয়ে আমাদের বয়ে যাচ্ছে, এটা কিন্তু ওয়াটারফলস থেকে আসা জল। তো আমরা হচ্ছে সেই উৎস সন্ধানে যাচ্ছি। ছোটোবেলায় আমাদের একটা প্রবন্ধ ছিল, ভাগীরথীর উৎস সন্ধানে, সেই রকম লাগছে নিজেদের অ্যাকচুয়ালি। তো বেশ মজা হচ্ছিল, হাঁপিয়ে তো যাচ্ছিলামই, বাট কী করা যাবে, মজা তো হচ্ছিল। পাহাড়ে ঘুরতে গেলে একটুখানি শরীরে মনে জোর নিয়েই যেতে হয়।
দেখ পাহাড়টার সামনে চলে এসেছি। এই পাহাড়গুলো আমাদের ঘর থেকে দেখি তো। শেষে আমরা এরকম পাথুরে রাস্তায় চলে এসেছি, গ্রাম টাম সব পেরিয়ে। এখানে আর কোনো মানুষজন নেই, মাঝে মাঝে কেউ কাঠ কেটে ফেরত যাচ্ছে ওই রকম। তো ফাইনালি আর উঠে কি করবো, একেবারে পাহাড়ের মাথায় পৌঁছে যাচ্ছি মনে হলো, ফিরতেও তো হবে। তাই জন্য কিছুক্ষণ ওখানেই আমরা রেস্ট করলাম, বেশ ঠান্ডা হয়ে গেছে যত উপরে যাচ্ছি। তো এবার আমরা আবার ব্যাক করা স্টার্ট করছি। ওয়াটারফলস এখান থেকে ওই দূরে জল যাচ্ছে এরকম দেখতে পাচ্ছি। আরও খানিকটা ওপরে গেলে হয়তো বা ওয়াটারফলস দেখা যেত, কিন্তু আর ওপরে আমরা যাওয়ার সাহস হলো না। মানে যদি আরও অনেক লোক আমাদের সাথে ওপর দিকেই যেত তাহলে হয়তো যাওয়ার সাহস হতো, কিন্তু সবাই না মানে আশা ছেড়ে দিয়ে মাঝ রাস্তা থেকেই ব্যাক করে যাচ্ছিল। যাদের যাদের জিজ্ঞাসা করেছি সবাই বলছে কোথায় ওয়াটারফলস খুঁজে পাচ্ছি না, তাই ফেরত চলে যাচ্ছি। তো আর কেউ নেই দেখে আমার আর সাহস হলো না যাওয়ার, ওই নিচ দিয়ে ওয়াটারফলসটা যাচ্ছিল। সো আরও উপরে গেলে দেখতে পাওয়া যেত, হয়তো যেত কিনা তার কোনো গ্যারেন্টি নেই অ্যাকচুয়ালি, কারণ কোনো মানুষও নেই লোকাল যাকে জিজ্ঞাসা করব। তো আর কি, এটাই অ্যাডভেঞ্চার। এই যে আরো কই এই যে সিরিয়াসলি ভাই, পাখি তুই চল বললিও হাঁটা শুরু করলো। হি নোজ চলের মানে। ওরে দাঁড়া রে, আমি রাস্তা পাই না রে। ওই 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 পূজা, ফাইনালি আমরা চলে এলাম এই রেস্টুরেন্টটায় খেতে। তো এখানে ফার্স্টে তো মেনু কার্ড কোথায় আর বিল কোথায় পে করবো বুঝতে পারছিলাম না। তারপরে দেখলাম টেবিলের সামনে সামনে একটা স্ক্যানার দেওয়া আছে, তোমাকে ফোন দিয়ে স্ক্যানারে স্ক্যান করলে সমস্ত মেনু উইথ প্রাইস দেখতে পাবে। সেখান থেকে তোমাকে অর্ডার দিতে হবে। সেখান থেকে তুমি যদি অর্ডার দাও তাহলে ওদের কাছে অর্ডার পৌঁছে যাবে, ওরা তোমাকে খাবার ডেলিভারি করে দেবে। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর ইউ ক্যান পে দ্য বিল। তো এরকম অদ্ভুত সিস্টেম, কোনো কাগজ টাগজ নেই মেনু কার্ডে, তোমাকে যে স্ক্যানারে স্ক্যান করলে ফোনে খুলে যাবে মেনু কার্ডটা, আর সেখান থেকে তুমি অ্যাড টু কার্ট করে দিলে তোমার কি কি অর্ডার আছে অ্যাড হয়ে যাবে। তো আমি তো এখানে বসে বিশাল ফিল নিচ্ছি, মানে এতক্ষণ হাঁটাহাঁটির পর এই ঠান্ডা হাওয়া, এই সুন্দর ভিউ আর এখানের খাওয়া দাওয়া, মানে পারফেক্ট অ্যাম্বিয়েন্স কিন্তু। তো তোমরা যদি ছালাল ট্রেকের দিকে আসো ডেফিনেটলি এই রেস্টুরেন্টটাই খেও। হ্যাঁ একটু এক্সপেন্সিভ হবে, কিন্তু তাতে কি এরকম ভিউয়ের সাথে খাওয়া তো এসি হোটেলে বসে খেলেও মন ভরবে না, তাই না? সো এই হোটেলটা আমি মাস্ট রেকমেন্ড করব, খাওয়ার জন্য নয়, খাওয়াটা মোটামুটি স্ট্যান্ডার্ডে, ভিউয়ের জন্য ডেফিনেটলি এসো, দেখতে থাকো। কেন
এখান থেকে আমরা অর্ডার করেছিলাম একটা হট চকলেট, আর তাছাড়াও একটা ওই চিকেন তন্দুরি টাইপের একটা ডিশ অর্ডার করেছিলাম, তার সাথে ওগুলো সব ছিল। তো এখানে কাবাবগুলো ফার্স্টে অর্ডার করছিলাম, কিন্তু কাবাব আইটেম আজকে পাওয়া যাবে না বলায় শেষে আমরা তন্দুরিটা অর্ডার করলাম। চিকেনটার মধ্যে না অদ্ভুত একটা রামের গন্ধ ছিল, কেন জানি না, মানে সসটায় রাম অ্যাড করা না চিকেনগুলো রামে ডুবিয়ে রাখা ছিল জানি না, গন্ধ ছিল কিন্তু হালকা ওই রকম একটা। তো খেতে মোটামুটি ছিল, খুব একটা ভালোও নয় খুব একটা খারাপও নয়, প্রায় 700 টাকা মতো লেগেছিল। এই দেখো এইটা আমি ফাইনালি এখন এসে আমার মাথায় এলো যে এরকম একটা কালেক্ট করে নিয়ে গেলে ভালো হয়, তো আমি কালেক্ট করলাম। রাস্তায় কিন্তু এর থেকে ডাবল ট্রিপল সাইজের বড় বড় কত কোন দেখেছি, তখন মাথাতেই আসেনি। এই বাইকগুলো যখন যাচ্ছে বা ঘোড়াগুলো যাচ্ছে, ব্রিজটা পুরো ঝনঝন করে কাঁপছে, মানে খুবই ভয় লাগছে আর কি, ভেঙে পড়লে তো একেবারে জলে। ব্রিজটা কতদিন টিকবে না? হ্যাঁ না, বড় গাড়িগুলো কিভাবে যাবে? এটা আটকে দে তো, ভিডিওটা বন্ধ করে দে। আমরা আবার কাসওয়ালের মেন মার্কেটে পৌঁছে গেছি। এবার আমাদের প্ল্যান ছিল আমরা মণিকরণ যাব, যেখানে গুরুদ্বারা, হট স্প্রিং, রাম মন্দির, হনুমান মন্দির এগুলো রয়েছে, সে জায়গাটা ঘুরতে যাব। এবার আমরা এসছিলাম যে বাসে মানালি থেকে, সেটা মানালি টু মণিকরণেরই বাস, আমরা কাসওয়ালে নেমেছিলাম। সো সেই বাসে করেই আমরা কাসওয়াল থেকে মণিকরণ যেতে পারি জাস্ট 20 রুপিস পার হেড দিয়ে। কিন্তু যেটা সমস্যা হয়ে গেল সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে অনেক বিকেল হয়ে গেছে, মানে প্রায় 5টার কাছাকাছি হয়ে গেছে। এবার মানে ছালাল ভিলেজ এতক্ষণ ধরে হেঁটেছি আমরা, তো আমরা দেখছি যে উল্টো দিক থেকে প্রচুর বাস যাচ্ছে, মানে ফ্রম মণিকরণ টু মানালি, কিন্তু দুটো বাস পেরিয়ে গেল, কিন্তু এই দিকের বাস একটাও পাচ্ছি না যেটা কাসওয়াল টু মণিকরণের দিকে যাবে আর কি। তাই আমাদের বাধ্য হয়ে 200 টাকা দিয়ে একটা ট্যাক্সি নিতে হলো মণিকরণ যাওয়ার জন্য, নইলে অ্যাকচুয়ালি আর ঘোরা হবে না, কারণ আমাদের 8:40-এর দিকে বাস ছিল। তো বেশি ওয়েট করে লেট করে আর লাভ নেই মনে হলো, বাস আর আসবে না, তাই জন্য তোমরা যদি মণিকরণ যাও একটু সকাল সকাল রওনা দিও। আমরা বৃষ্টির জন্য আজকে লেট হয়ে গেছি, তাহলে কিন্তু তোমাদের পার হেড 20 টাকাতেই মিটে যাবে, যেটা আমাদের 40 টাকায় মিটে যেত সেটা আমাদের এখন 200 টাকা খরচা করতে হচ্ছে। আর কাসওয়াল থেকেই মণিকরণের দিকে যাওয়ার রাস্তাটায় কিন্তু প্রচুর বড় বড় রিসর্ট টাইপ, মানে ভালো ভালো প্রপার্টিজ রয়েছে, যেখানে তোমরা অবশ্যই, সেখানে দামগুলো অনেকটাই বেশি হবে হোটেলের। আমাদের হোটেলে যেমন 1500 থেকে ভিউ রুম স্টার্ট হয়ে যাচ্ছে, এখানে সেরকম হবে না, কিন্তু এখানে কিন্তু দারুণ দারুণ প্রপার্টি পাবে। যারা ধরো রিসর্ট টাইপের প্রপার্টিতে থাকতে চাও তাদের জন্য কিন্তু এই দিকটা বেস্ট অপশন। তারা কাসওয়াল টু মণিকরণের যে রাস্তাটা, সেই রাস্তাটায় চলে এসো, দারুণ দারুণ রিসর্ট হোটেল পেয়ে যাবে। আর এই রাস্তাটাতেই ওই ভলভো বাসের স্ট্যান্ডটা, মানে আমরা বিকেলে ফিরে এসে, সন্ধ্যেবেলা ফিরে এসে 8:40-এ যে ভলভোতে উঠবো সেটাও এই রাস্তাতেই পড়বে। তো আমরা ফার্স্টে বাজার এলাকায় ঘুরে ভাবছিলাম ওখানে সব ছোট ছোট হোটেলই আছে, কিন্তু এখানে কিন্তু বিশাল বিশাল হোটেল আছে এবং বড় বড় জানলা সমেত, আশা করি দারুণ হবে। তো যাদের বাজেট একটু হাই তারা এই দিককার হোটেলগুলোতে ডেফিনেটলি থাকতে চলে এসো, এক্সপিরিয়েন্স ভালোই হবে। তো আমরা এবার যাচ্ছি মণিকরণের পথে, দেখতে থাকো। আমরা ডিসাইড করে নিয়েছিলাম যে আজকে দুপুরের খাওয়াটা একটা তো খাওয়া হলো ক্যাফেতে, আর দুপুরে আবার যে খাবো সেটা আমরা খাবো হচ্ছে মণিকরণের যে গুরুদ্বারা আছে সেখানে কিন্তু সারা দিন লঙ্গর চলে, মানে সারা দিন গেলে তুমি রুটি, ডাল, তড়কা, সবজি খেতে পারো পেট ভরে। তো আমরা সেখানে গিয়ে খাওয়াটা সারবো, মানে প্রসাদ দিয়েই খাওয়াটা সারবো, তো সেটাই আমাদের প্ল্যান ছিল। তো দেখা যাক কেমন হয়। এবং তাতে হরপা বান আসে,
পুরো বাড়িঘর সমেত, মানে বাবা মা বাচ্চা রেখে ধর বাজারে গেছিল, ফিরে এসে দেখছে বাড়িই নেই। বাচ্চা তো ছেড়েই দে, বাড়িটাই নেই। এরকম হয় মেঘ ভাঙা বৃষ্টিতে, পুরো নিশ্চিহ্ন করে নিয়ে চলে যায়। ও মাই গড, কি সুন্দর, ভীষণ সুন্দর তো। এই ব্রিজগুলোই সুন্দর। এই যে এই ব্রিজেই তোকে তালা লাগাতে হবে, তাহলে তোর মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। তাহলে তোর মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। লাগাবে তালা। সবাই ছোট ছোট তালা লাগিয়েছে, কেউ কেউ মনস্কামনা বড় 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 তালা লাগিয়েছে। অনেক কিছু বলবো। পরপর পড়বে। আরে আমরা বেশিক্ষণ ঢুকবো না, মন্দির দেখতে কত। তবু যেই কনটেক্সটে কথাগুলো বলছিলাম, আসলে আমাদের ড্রাইভার দাদা বলছিল যে মে মাসের এন্ডেই বৃষ্টি হচ্ছে, তো এখানে বর্ষাকালটা যখন ঢুকবে তখন আরও বেশি বৃষ্টি হবে, আর এখানে মেঘ ভাঙা বৃষ্টি হয়। কয়েক বছর আগে এখানে নাকি 150 জন মারা গিয়েছিল মেঘ ভাঙা বৃষ্টিতে। তো ওরা আগে থেকে বর্ষা ঢুকে গেলে সেটা নিয়ে বেশ ভয় থাকে। তো আমরা মানিকারণে নামার পর ব্রিজটা ক্রস করে যে রাস্তাটা পাবো পর পর হেঁটে যেতে হবে, তাহলে আমরা এক এক করে সমস্ত মন্দির পেতে থাকবো। তো অ্যাকর্ডিংলি আমরা সেভাবে হাঁটছি, খুব একটা বেশি সময় নষ্ট করব না, কারণ বাস আছে তো ঠিকঠাক টাইমে পৌঁছতেও হবে। এগুলো অনেক পুরনো। আগে চল, ওই নিচে মন্দির আছে। না, এই মন্দিরটার উপরে যায় 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 না, ছেড়ে দে, দেরি হয়ে যাবে বল। যেতে চাইলে যেতে পারছি না। পুলক কি ওই ব্যাগগুলো নেয়? और तो नहीं इनमें बाइट ऐसा ना, पार्वती वैली वगैरह लिखा हुआ तो नहीं, पार्वती वैली बना है। এখান থেকেও দরদাম করে কিছু কেনাকাটা করে নিয়ে যাচ্ছিলাম, সবার জন্য অল্প অল্প একটু একটু কিনতে হয় আর কি। এখানে দেখো যে ব্যাগগুলো আছে, সিম্বলগুলো হচ্ছে সব গাঁদা পাতার, দেখলে? এটার কথাই বলছিলাম। আর তুই যা তো লাফালি, আমি ভিডিওটা অনই করিনি। পরে যখন ওটা নড়ছে তখন আমি ভিডিওটা অন করলাম। এটা অনেক প্রাচীন একটা রাম মন্দির, অনেক পুরনো। আর এই জায়গাটার নাম মানিকরণ হওয়ার একটা কারণ আছে, আর এই জায়গায় যে উষ্ণ প্রস্রবণ আছে তারও একটা কারণ আছে। এই যে হঠাৎ, এটা তো একটা ঠান্ডা জায়গা, নদীর জলও একদম ঠান্ডা, সেখানে হঠাৎ করে এরকম টকবকে ফুটছে হট স্প্রিং কোত্থেকে এলো। তো একটা স্টোরি আছে, সেটা হচ্ছে যে পার্বতী আর মহাদেব এই নদীর পাড়ে বসেছিলেন এবং পার্বতীর কানের দুল বা কিছু একটা মণি পড়ে যায়, সেই মণিটা খুঁজে পাওয়া যায় না, এবং তারপর সেই মণি যখন মানে কোনো নাগের মাথায় ছিল সেই মণি, নাগমণি হয়ে, সেই নাগের মণি যখন মাটি থেকে উঠে আসে সেই সময় তার সাথে এই গরম জলটা উঠে আসে। তো এরকম একটা হিস্ট্রি এখানকার মন্দিরের দেওয়ালেই আমি লেখা দেখলাম। দেখি সুন্দর। সে তুই মানে আমি 200 দেবো, ওনাকেও বলছে আমি 200 দেবো।
মন দিয়ে দরদামটা করতে দিচ্ছে না বল। প্রচন্ড গরম দেয়। না না ও দে 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 না। চলো এই মেঝেটাও গরম না? হ্যাঁ টিকেট মেঝেটাও গরম করে। বাও কি করছে এগুলো? কি গরম করছে না? শীত হচ্ছে? আরে হ্যাঁ ছোলা না কি যেন সিদ্ধ করছে। গরম सारा पता हुआ है अगर बारिश में গরম সব দিক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে তাই না? আয় এদিকে এগুলোও গরম গরম কিন্তু অতটা না। দাঁড়াও সবাই কানে কানে কি সব বলছে গো। এখানে আমাদের প্রসাদ দিল, আর প্রসাদের মধ্যে সিদ্ধ চাল টাল রয়েছে, মানে সেগুলো এই জলেই সিদ্ধ হওয়া, তো সেগুলোই এখানকার প্রসাদ আর কি। আর মানে এখানে সমস্ত মন্দিরটা গরম আগুন হয়ে আছে, মাটি দেখতে পাচ্ছ কি দারুণ দেখতে লাগছে ঠান্ডার মধ্যে হঠাৎ করে এরকম ধোয়া। আর মানে চারদিকে কাঠ পাতা নানা রকম কার্পেট পাতা, সেখান দিয়ে আমাদের হাঁটতে হচ্ছে, নইলে পায়ে কিন্তু রীতিমতো ছ্যাঁকা লেগে যাবে, এতটাই গরম। আর সবাই এখানকার জলে ছোলা টোলা সেদ্ধ করছে। এবার এখান থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট ঢুকে গেলাম গুরুদ্বারায়। এটা ছিল একটা মন্দির, তার সাথেই লাগোয়া রয়েছে গুরুদ্বারা। গুরুদ্বারার একটা স্পেশাল জায়গা রয়েছে যেখানে এই উষ্ণ প্রশ্নবরের জলে স্নান করার ব্যবস্থা রয়েছে, তো সেখানে যারা স্নান করতে চায় তারা যেতে পারে। আমরা জুতো রেখে মেন গুরুদ্বারার দিকে ঢুকবো। ওই শুভ জুতো এখানে রাখতে হয়। চ এক সাইডে রেখে দিয়েছো। না না এরকম চ তাহলে এই মণিকরণ গুরুদ্বারায় কিন্তু থাকারও ব্যবস্থা আছে মানুষের, দেখতে পাচ্ছ প্রচুর বড় বিল্ডিং, তো এখানে থাকারও ব্যবস্থা আছে। তার জন্য অনেকে এসে যোগাযোগ করছে, আধার কার্ড ভোটার কার্ড এসব জমা দিচ্ছে দেখলাম। তো তোমরা ডিটেলসে জানতে হলে এখানের সাথে সেটা যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে গুরুদ্বারার ভিতরে যেখানে প্রার্থনা হয় সেই জায়গাটা।
সেখানে আমাদের একটা করে এরকম হলুদ কাপড় সবাই মাথায় বেঁধে আছে, আমাদেরও এরকম দিয়েছিল। তো যারা পাঞ্জাবি নন তাদের কাছে তো নেই কাপড়গুলো, তাই ওরা এখান থেকেই প্রোভাইড করছে, যাতে এই কাপড় বেঁধে আমরা গুরুদুয়ারার মেন যে প্রার্থনা গৃহ সেখানে ঢুকি। প্লাস যেখানে আমরা লঙ্গরখানায় যাব প্রসাদ নিতে, সেখানেও কিন্তু এই কাপড় মাথায় দিয়েই ঢুকতে হবে। কাপড় মাথায় না দিয়ে ঢোকা একদম অ্যালাউড নয়। এইখানে চলছে সেই লঙ্গরখানা, বিশাল বড় কর্মকাণ্ড। সকলকে নিজে নিজে থালা নিতে হবে। অনেকে মিলে পাশাপাশি দাঁড়িয়ে থালা ধুয়ে চলেছেন কন্টিনিউয়াসলি। সেখান থেকে আমাদের থালা কালেক্ট করে নিজেদের এখানে নিয়ে এসে বসতে হবে। তো ফার্স্ট এখানে ঘুরে ঘুরে ব্যবস্থাটা বোঝার চেষ্টা করছে। এই যে জায়গাটায় দেখো অ্যাকোমোডেশনের জন্য লোকজন কন্ট্যাক্ট করেছে। এই যে থালা প্লেট সব রয়েছে, এখান থেকে আমরা কালেক্ট করব, নিয়ে গিয়ে আমরা একটা লাইন করে বসবো। তো দারুণ সিস্টেম, আর খাবারের টেস্টও সেরকমই ভালো লাগবে তোমাদের। পাঞ্জাবি স্টাইল রুটি থাকবে, তোমার যতগুলো ইচ্ছা নিতে পারো, পেট ভরেই খাওয়ানো হয়। একটা সবজি দিয়েছিল, একটা তরকার ডাল দিয়েছিল, আর জল। তো সারাদিন পাহাড়ি রাস্তায় ঘোরাফেরার পর এই পরিবেশে এই খাবার অসাধারণ ফিলিংস, কিন্তু আমার কিন্তু দারুণ লেগেছে। ট্যাক্সি থেকে যেখানে নেমে আমরা হাঁটা শুরু করেছিলাম মানিকারানে, আবার সেখানেই ফিরে এলাম। এটাই মেন ট্যাক্সি স্ট্যান্ড। এখন বাস, লাস্ট বাস চলে গেছে, আমরা তো শুনলাম এসে ডিপো থেকে। তো আমরা এখন ট্যাক্সি বুক করার চেষ্টা করছি। আসার সময় যার ট্যাক্সিতে উঠেছিলাম তার আসলে মানিকারানে আসারই ছিল, সেই জন্য সে 200 টাকা করে আমাদের নিয়ে চলে এসেছিলো। কিন্তু ফেরার সময় দেখলাম এখানে ট্যাক্সির ফেয়ার ফিক্সড। মানিকারান টু কাসোল ট্যাক্সি ফেয়ার হচ্ছে 300 রুপিস। কোনো ট্যাক্সি তোমাকে এর থেকে কম দামে নিয়ে যেতে রাজি হবে না, কারণ ওদের একটা ইউনিয়ন রয়েছে, সেখানে ফিক্সড ভাড়া রয়েছে, তো তোমাদের ফিক্সড ভাড়ায় যেতে হবে। তাই আমাদের অগত্যা 300 টাকা দিয়ে ব্যাক করতে হচ্ছে, মানে 200 প্লাস 300, মানিকারানে যাতায়াতে আমাদের প্রায় 500 টাকা খরচা হয়ে গেল। যারা আমাদের আগের ব্লগগুলো দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে এটা আমাদের জন্য প্রচুর এক্সপেন্সিভ, কারণ আমরা সবটাই লোকাল ট্রান্সপোর্টে ইউজ করেছি। শুধু যদি একটু সকাল সকাল তোমরা প্ল্যান করো, তাহলেই কিন্তু তোমরা 20-40 টাকায় ট্রাভেলটা কমপ্লিট করে নিতে পারো। আচ্ছা, এখান থেকেই কাসল টাইপের একটা প্যান্ট কেনার আমার প্রচণ্ড ইচ্ছে ছিল। তো ফাইনালি দরদাম করে আমরা 950 টাকায় এটা কিনে নিলাম। অনেক জায়গায় 1200 থেকে শুরু হয়েছিল দরদাম, তো এই দোকানটা পছন্দ হলো, 950-তে কিনে নিলাম। দিয়ে আমরা তাড়াতাড়ি 8টা বাজার আগেই আমরা বাসের জায়গায় চলে এসেছি, কারণ কোনো রকমভাবে মিস করতে চাই না। মিস করে নিলে আমাদের এত কষ্ট করে তৎকালে কাটা যে ট্রেনের টিকিট, সেটাও কিন্তু মিস হয়ে যাবে। আমরা ট্রেনের টিকিট কেটেছিলাম হচ্ছে দিল্লি থেকে কলকাতা রাজধানী এক্সপ্রেস, দিল্লি টু হাওড়া রাজধানী। তো খুবই কষ্ট করে তৎকালে কেটে পাওয়া টিকিট, কোনোভাবেই মিস করতে চাই না। আর কাসল থেকে যদি আমরা ঠিক সময় বাস না ধরতে পারি, তাহলে ঠিক সময় দিল্লি পৌঁছাতে পারবো না, আর ট্রেন মিস হয়ে যাবে। তাই আমরা আর কোনো রিস্ক নিইনি, মানিকারান থেকে এদিক ওদিক যাওয়ারও চেষ্টা করিনি। সোজা ওখান থেকে কাসলে এসেছি, হোটেল থেকে ব্যাগ নিয়েছি, ওদের ওয়াশরুম ওরা ইউজ করতে দিয়েছে। তারপরে একটা প্যান্ট দেখে রেখেছিলাম, যেটা কিনবো ভেবে রেখেছিলাম, সে প্যান্টটা কিনে ডিরেক্ট আমরা এখানে চলে এসেছি। ব্যাগে কিছু শুকনো খাবার দাবার রয়েছে, তার বেশি আর ট্রাভেল করার সময় কিছু খাবো না, কারণ ব্যাগে ট্রাভেল করার সময় থেকে বেশি মানে বাসের মধ্যে খেলে না গা গোলানোর একটা চান্সেস থাকে। তবে এই যে মানিকারান টু কাসল যে রাস্তাটা দিয়ে গেছিলাম, সেই রাস্তার দিকে এলেই কিন্তু আমরা ভলভো বাস স্ট্যান্ডটা পাবো। দেখো সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রয়েছে, সুন্দর সুন্দর রিসর্ট রয়েছে, কিন্তু রাস্তার অবস্থা ডেঞ্জারাস, মানে গাড়ি প্রায় জিগজ্যাগ করতে করতে যাচ্ছে। এই যে এই জায়গাটা, এইখান থেকে সমস্ত বাসগুলো ছাড়ে। আমরা এসে দেখলাম আমাদের আগের দুটো বাস এখনো ছাড়েনি, তো সেগুলো ছাড়লে তারপর আমরা বাসে উঠবো। ওই যে
আমাদের লাগেজ লোডিং চলছে। আমরা মানালি থেকে মানে দিল্লি টু মানালি যে বাসে এসেছিলাম সেই বাসটা কিন্তু 9600 ছিল, এর থেকে বড় মডেল, আর প্রাইস প্রায় 1000 মতো করে পড়েছিল পার হেড। কিন্তু এখনের বাসটা কিন্তু একটু ছোট হয়, যেটা কাসল টু দিল্লি যায়, কারণ কাসলের রাস্তা অনেক সরু, 9600 কাসলের রাস্তা দিয়ে যেতে পারবে না। তো এটা তার থেকে একটু লোয়ার গ্রেড মডেল, আর তাই জন্য প্রাইসটাও কম। তুমি সামনের দিকে সিট নিচ্ছ, মাঝখানে না পিছনে না জানলার ধারে, তার উপর প্রাইসটা ভ্যারি করবে। মোটামুটি 550 থেকে 750 মধ্যে এখানকার সিটগুলো পাওয়া যায়, যেখানে মানালিরগুলো প্রায় 1000 করেছিল। আমরা যেদিন কাসল ছাড়ছিলাম সেদিন প্রবাবলি শুক্রবার বা শনিবার ছিল। কাসলের নাইট লাইফ কিন্তু বেশ ফেমাস, মানে অন্যান্য পাহাড়ের শহরে যেমন রাত হলেই সব বন্ধ হয়ে যায় 8টা-9টার দিকে, কাসল কিন্তু সেরকম নয়। কাসলের নাইট লাইফ বেশ ফেমাস, এবং স্পেশালি কাসল তোমরা যদি উইকেন্ডে ট্যুর করো শনি রোববার, তাহলে কিন্তু বিভিন্ন জায়গায় নানা পার্টি মজা আনন্দ হতেই থাকবে, হই হুল্লোড়। অ্যাকচুয়ালি আমরা খুব একটা হই হুল্লোড় প্রেমী নয়, তাই উইকেন্ড আসার আগেই আমরা কাসল থেকে বেরিয়ে যাচ্ছি। নেক্সট টাইম যদি ক্ষীরগঙ্গা ট্রেক করতে আবার কাসলে আসি, তাহলে উইকেন্ড দেখে আসবো, আর উইকেন্ডটা কাসলের কেমন সেটাও একবার এক্সপ্লোর করতে হবে। একবার ঘুরলে কি চলে বলো, 2-3 বার করে ঘুরতেই হয়, তো কিছু না হয় বাকিই রেখে যাই। তো এই হলো কাসলের বাজার। আমরা ফাইনালি কাসল ছেড়ে চলে যাচ্ছি। যখন যাচ্ছিলাম, যাওয়ার পথে লাইট ধরছে, দেখছি যে খাদের দিকে প্রচুর ক্যাম্পিং রয়েছে, মানে কাসল থেকে বেরোনোর পর প্রায় 1 ঘন্টা ধরে তোমরা দেখতে যে প্রচুর সুন্দর সুন্দর মানে ক্যাম্প টেন্ট মতো বানানো রয়েছে। তো সেগুলোতেও থাকতে পারো, কিন্তু সেখানে ট্রান্সপোর্টটা একটা ইস্যু। আমরা যেহেতু মেন বাজারে ছিলাম, তাই জন্য আমাদের ক্ষেত্রে ট্রান্সপোর্টটা অনেকটাই সুবিধে হয়েছে। তো আজকের জার্নি এই পর্যন্তই। এরপর দিল্লি টু কলকাতা আসার জার্নিও আমি শেয়ার করব নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজকের মতো টাটা।